আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। টেকসই সংস্কারের সংসদ প্রয়োজন আবারও বললেন তারেক রহমান। সংস্কার আওয়ামী লীগের বিচার ও নির্বাচনের অন্তরায় নয়, এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে মন্তব্য। বিচার ও সংস্কারের আগে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে এনসিপি সমাবেশে ঘোষণা। যদি কিন্তু অথবা ছাড়াই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। দুই পুত্রবধূ সহ সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের জন্য প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজা। দিনাজপুর সীমান্তে দুই কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। প্রতিবাদে দুই ভারতীয়কে আটক করে বিজেপির হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। বাংলাদেশ থেকে 15,000-এর বেশি হজযাত্রী সৌদি আরবে। এখনও ভিসা জটিলতায় সরকারি ব্যবস্থাপনার অনেকে। এবং পাদুকার ভৈরব ব্র্যান্ড তৈরিতে সরকারি পৃষ্ঠপোষকতা, নীতি সহায়তার তাগিদ, প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্বারোপ। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ভোলায় পুষ্টি ক্যাম্পেইন ও পুষ্টি মেলা আয়োজনের খবর। Primacy in build. German technology. Bangladesh's first Thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গুণগত ও টেকসই সংস্কারের জন্যই জনগণের নির্বাচিত প্রতিনিধি ও সংসদ প্রয়োজন। জনগণের আকাঙ্ক্ষাকে অবহেলা করে বিরাজনীতিকরণের চেষ্টা হলে তা গণতন্ত্রকে ঝুঁকিতে ফেলবে। এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে পুনর্বাসনের সুযোগ নিতে পারে পলাতক স্বৈরাচারের দোসররা। অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার কোনোটির অন্তরায় নয়। আক্তার হোসেনের রিপোর্ট। দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন শুরু করে আমার বাংলাদেশ পার্টির নেতাকর্মীরা। পরে জাতীয় প্রেস ক্লাবে কেক কাটেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। সংস্কার ও নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ কমিয়ে দেশ ও জাতির কল্যাণে সমঝোতার ভিত্তিতে কাজ করার কথা বলেন নেতারা। দিন করতে করতে দিন পার হয়ে যাচ্ছে, সুস্পষ্ট কোনো তারিখ নাই। সুন্দর একটা সংস্কার, বিচার এবং দেশের একটা সার্বিক পরিস্থিতির পর একটা সুন্দর নির্বাচনে যদি আমরা যেতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ একটা নতুন অধ্যায়ে প্রবেশ করবে। আস্থা ও বিশ্বাসের জায়গা যদি অর্জন না হয়, তাহলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যেই সংস্কৃতি, সেটি বাংলাদেশে আমরা চালু করতে পারবো না। আমরা আশা করব যে এবারে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে জাতীয় ঐক্যমত্য এবং জনগণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রতি সবাই শ্রদ্ধাশীল থেকে আমরা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং একটি রাজনৈতিক সংস্কৃতি তৈরি করতে পারবো। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সংস্কার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সময়ক্ষেপণ নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার আহ্বান জানান তিনি। দেশের প্রতিটি রাজনৈতিক দল সংস্কারের পক্ষে, তারপরেও সংস্কার নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার কেন এত সময় ক্ষেপণ করছেন, এ নিয়েও জনগণের মনে ধীরে ধীরে প্রশ্ন বেড়েই চলেছে। রাজনৈতিক দলগুলোকে অবজ্ঞা এবং জনগণের রায়কে অবহেলা করে বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হলে সেটি শেষ পর্যন্ত
গণতন্ত্রকেই ঝুঁকির মধ্যে কিন্তু ফেলে দেবে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে বিতর্কের অবসান ঘটাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। 4 মাস পর লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। 2 পুত্রবধূকে সঙ্গে নিয়ে সোমবার সকালে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য গত 8 জানুয়ারি লন্ডন যান বেগম খালেদা জিয়া। 17 দিন লন্ডন ক্লিনিকে চিকিৎসার পর 25 জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় যান বিএনপি চেয়ারপারসন। বেগম খালেদা জিয়ার জন্য গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা প্রস্তুত করা হয়েছে। দিনাজপুরের বিরলে সীমান্ত থেকে 2 বাংলাদেশি কৃষককে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ ধরে নিয়ে যায়। পরে 2 ভারতীয় নাগরিককে বাংলাদেশে ধরে এনে আটকে রেখেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। এ নিয়ে 2 সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার দুপুর 12টার দিকে উপজেলা ধর্মজৈন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 2 দেশের নাগরিক বিনিময় পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানিয়েছেন ধর্মজৈন সীমান্তে ধান কাটছিলেন মাসুদ ও এনামুল নামের 2 কৃষক। এই সময় সীমান্তে 320 মেইন পিলারের সাব পিলার 10-এর কাছ থেকে তাদের ধরে নিয়ে যায় বিএসএফ। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী 2 ভারতীয় নাগরিককেও ধরে এনে বিজিবির কাছে হস্তান্তর করে। কিছু বাংলাদেশি আমাদের কৃষক যারা ভুল করে মনে হয় পা দিয়েছে ইন্ডিয়াতে, অথবা তারা চলে আসছে, আমাদের 2 জন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ইন্ডিয়ান বিএসএফ। পরবর্তীতে তাদের কাছে আমাদের বিজিবি গেছিল, ফ্ল্যাগ মিটিং করেছে, এবং কিছুক্ষণ পরে তাদের ভারতের লোক এদিকে কাজ করতে আসছিল, তাদের 2 জনকে আমাদের গ্রামবাসী ধরে নিয়ে আসছে। ওদের জমিটা নিচে ধান কেটে নোনার ওপারে একটু উঁচা জায়গাতে নিয়ে গেছিল। যাওয়ার পরে হুট করে 2 জন বিএসএফ আসিয়া ওদেরকে উঠে নিয়ে গেছে। পরে পাবলিক আবার ওপারেরও 2 জন আর কি ছেলে আটকে রাখছে আর কি। এখন পর্যন্ত বাংলাদেশ থেকে 15,000-এর বেশি হজ যাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ভিসা জটিলতায় সরকারি ব্যবস্থাপনার কিছু হজ যাত্রী এখনও সৌদি আরব যেতে পারেননি। ঢাকা হজ অফিস বলছে ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সৌদি আরবে বাংলাদেশ হজ মিশন। চকর মালিথার রিপোর্ট। রংপুরের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শফিকুজ্জামানের হজে যাওয়ার ফ্লাইট ছিল 29 এপ্রিল। স্ত্রীর ভিসা না পাওয়ায় এখন পর্যন্ত হজ ফ্লাইটে উঠতে পারেননি স্বামী স্ত্রী দুজনই। এখন পর্যন্ত সৌদি আরব যে যেতে পারবো এরকম কোনো আশ্বাস, শুধু আশ্বাসই পাচ্ছি, কিন্তু বাস্তব কোনো উদ্যোগ আমরা লক্ষ্য করছি না। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ভিসা না হওয়ায় বিব্রত ঢাকা হজ অফিস। মানে আমাদের যেটা বাকি ছিল, এর মধ্যে আমরা ইতিমধ্যে 5টি ভিসা পেয়েছি। বাকি যে 13টি ভিসা রয়েছে, আমরা কিছুক্ষণ আগে আমি সৌদি আরবে আমাদের কনসাল হজের সঙ্গে কথা বলেছি। এখন পর্যন্ত বেসরকারি হজযাত্রীদের হজযাত্রা নিয়ে কোনো অভিযোগ আসেনি, তারা যাচ্ছেন নির্বিঘ্নে। আমরা ভিসা প্রতিনিয়ত পাচ্ছি, আমরা আশা করছি এই সমস্যাও থাকবে না, এবং নিবন্ধিত সকল হজযাত্রী এবছর সুন্দরভাবে হজ পালন করবেন ইনশাল্লাহ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স এবং নাস এয়ারের চেকিং এবং ইমিগ্রেশন এখন হচ্ছে আশকোনা হজ ক্যাম্পে, যে কারণে হজযাত্রীদের ভোগান্তি অন্যবারের তুলনায় কিছুটা কম। বলার মতো না, ভাষায় প্রকাশ করার মতো না। আমরা 3 ভাই বোন যাচ্ছি। জীবনে যা ভুল ভ্রান্তি করছি, বাকি জীবনে যেন যা দোয়া কবুল করবে, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন মাফ করে দেয়, আল্লাহ যেন জান্নাত দান করে। বাড়তি পাওয়া সৌদি আরব অংশের ইমিগ্রেশন এবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। বাংলাদেশ থেকে আল্লাহর এই মেহমানদের যাত্রা শুরু হয়েছে 29 এপ্রিল থেকে, চলবে 31 মে পর্যন্ত। পবিত্র হজ পালন শেষে হাজিরা ফিরতে শুরু করবেন 10 জুন থেকে। চকর মালিথা, চ্যানেল আই, হজ ক্যাম্প, ঢাকা। বাজারে নতুন চাল উঠতে শুরু করলেও দাম কমছে সামান্যই। ব্যবসায়ীরা বলছেন কয়েকদিনের মধ্যে চালের দাম আরও কমতে পারে। দাম বাড়ানোর পর বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক আছে। শাকসবজির দাম এখনও নাগালের মধ্যে থাকলেও বেড়েছে ডিম ও মুরগির দাম। বিস্তারিত পরাগ আজিমের রিপোর্টে। নতুন চাল আসতে শুরু করেছে বাজারে, তবে পুরোদমে না আসায় এখনো দাম আশানুরূপ কমেনি। নতুন চাল মিনিকেট 75-80, আটের চাল 60 টাকা 62 টাকা, তারপরে নাদির চাল আছে আপনার 75 টাকা 80 টাকা। ব্যবসায়ীরা বলছেন এবার ধানের ফলন বেশি হওয়ায় কয়েকদিনের মধ্যে চালের দাম কমতে পারে। ফুল সিজন আসলে আমাদের আশাবাদী কমসে কম 5 টাকা কেজি তো কমার কথা।
সব চাইলে, যেটা 60 টাকা বিচ্ছি এটা 55 আসার কথা, হয়তো 1 টাকা বেশি হতে পারে 1 টাকা কম হতে পারে, এটা আমার একটা আশাবাদী আর কি। লিটারে 14 টাকা বাড়ানোর পর বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক। তেলের এখন কোনো ক্রাইসিস নাই, এখন আমরা পাইতেছি, কাস্টমারও আমরা দিতে পারতেছি পুরোপুরি। ডাল, চিনি, আদা, রসুনের দাম স্থিতিশীল, তবে পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। তো জিনিস পণ্য আগে থেকে কমে আসছে, আর কিছু আগের মতো অবস্থানে আছে, শুধু পেঁয়াজটা একটু বাড়ছে, ওই জায়গায় আছে। না না, অস্বাভাবিক কিছু না, পেঁয়াজ আগের তুলনায় ভালো, কোনো ইয়া নাই, একবারে পরিপূর্ণ পেঁয়াজ আসছে। সবগুলো আইটেমে ঠিক আছে, পেঁয়াজের দামটা একটু ঊর্ধ্বগতি আর কি, বর্তমানে আগের চেয়ে একটু বেশি আছে। আগে যেমন রমজানে আমরা 40-35 টাকা এরকম, এখন 60 টাকা। গত সপ্তাহের তুলনায় বাজারে সোনালী মুরগির দাম কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। গত সপ্তাহে ছিল 280-70 দাম বেড়ে গেছে এই সপ্তাহে, কারণটা তো আমদানি কম। ডিমের দাম প্রতি ডজনে 10 টাকা বেড়ে হয়েছে 130 টাকা। প্রায় সব ধরনের সবজির দাম 60 থেকে 70 টাকা কেজি, তবে পেঁপে, সজনে ও কাঁকরোলের দাম বেশি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। পাদুকায় ভৈরব ব্র্যান্ড তৈরিতে সরকারি পৃষ্ঠপোষকতা ও নীতি সহায়তা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। কিশোরগঞ্জের ভৈরবে পাদুকা শিল্পের শ্রম ও পরিবেশগত মান বিষয়ক মাল্টি স্টেক হোল্ডার কনসালটেশন শীর্ষক মতবিনিময় সভায় এই শিল্পের অগ্রযাত্রায় সব পক্ষের সচেতনতা ও কার্যকর উদ্যোগের পাশাপাশি শ্রমিকদের প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্ব আরোপ করেন বক্তারা। আব্দুল করিমের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। পাদুকা শিল্পে দেশের যেমন রয়েছে ঐতিহ্য, তেমনই রয়েছে উন্নত কাঁচামাল ও বিপুল সম্ভাবনা। পাদুকা রপ্তানি করে অর্জিত হচ্ছে বিপুল বৈদেশিক মুদ্রাও। তবে উন্নয়নের এই পথযাত্রায় আঞ্চলিক গণ্ডিতেই সীমাবদ্ধ কিশোরগঞ্জের ভৈরবের পাদুকা শিল্প। বিভিন্ন গবেষণা বলছে পাদুকা শিল্পে প্রসিদ্ধ এই অঞ্চলে রয়েছে ছোট বড় প্রায় 10,000-এর বেশি কারখানা। বিনিয়োগ রয়েছে গড়ে 300 কোটি টাকা। 10,000 নারীসহ কর্মসংস্থান হয়েছে প্রায় 2.5 লাখ মানুষের। তবে অব্যবস্থাপনা ও পৃষ্ঠপোষকতার অভাবে সংকটে এই অঞ্চলের পাদুকা শিল্প। এমন বাস্তবতায় সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত মান উন্নয়নে ভৈরবের পাদুকা শিল্পের শ্রম ও পরিবেশগত মান বিষয়ক মাল্টি স্টেক হোল্ডার কনসালটেশন শীর্ষক মতবিনিময় সভায় পাদুকা শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা ও সংকট উত্তরণে করণীয় বিষয়ে নানা পরামর্শ তুলে ধরেন বক্তারা। ভৈরবের পণ্যগুলা রপ্তানি হয়ে বাইরে, দেশের বাইরে আমরা রপ্তানি করতে পারি, বিদেশি মুদ্রা আমরা অর্জন করতে পারি, তখন আমরা গার্মেন্টস শিল্পের এবং সকল যে আইন কারণ আমরা মাইনা চলার মতন ব্যবস্থা থাকবে। Bangladesh has made remarkable progress in the labor in the global footwear market. Ensuring compliance in these areas is not just about meeting international standards. It's about protecting people, the planet, and the long-term sustainability of the industry. পাদুকা শিল্পে আমাদের এই যে শ্রমিকদের জন্য আইনের বাস্তবায়ন দরকার, তো এই শিল্পের শ্রমিকদের জন্য আসলে মাতৃত্বকালীন সুরক্ষাটা যেন 6 মাস করা হয়, সেই বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা এবং আমরা দাবি রাখতে চাই। আইডি কার্ডের কথা বলেছি, ডে কেয়ার সেন্টারের কথা বলছি, মেয়েদের আলাদা টয়লেটের কথা বলছি, তারপরে বেতন সমমজুরির কথা বলেছি। এই সব কয়টি দিতে হবে। নিয়ম কানুন আইন শৃঙ্খলার মধ্যে আসলেই পাদুকা শিল্প অনেক উন্নতি করবে। আমরা চাই যে এখানে একটি মডার্ন ট্রেনিং সেন্টার থাকবে, যার মাধ্যমে আমরা আমাদের যে শিল্পটাকে কুটির শিল্পের জায়গা থেকে বড় ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে আমরা নিয়ে যেতে পারবো। শ্রম আইন ও আন্তর্জাতিক মানদণ্ডের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে টেকসই চামড়া খাত বিনির্মাণ সম্ভব বলেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। যেভাবে এই শিল্পটাকে ধরে রাখা উচিত ছিল, এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল, সেটা কিন্তু হয়নি। চামড়া প্রক্রিয়াকরণে বিভিন্ন রাসায়নিক রং এবং অন্যান্য বিষাক্ত পদার্থ ব্যবহৃত হয়। বর্জ্য অব্যবস্থাপনার কারণে মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এসব কেমিক্যাল প্রতিনিয়ত মিশে যাচ্ছে নদী, খাল ও জলাশয়ে। এতে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি যেমন বাড়ছে, তেমনি জল জীববৈচিত্র্য সহ পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। চামড়া শিল্পের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গাছ লাগানোর একটি টেকসই ও কার্যকর পদক্ষেপ যেটা আমাদের নিতে হবে। এই শিল্পের উন্নতি করতে হলে শুধু মালিক পক্ষ তারাই না, যারা জড়িত এর সাথে তাদেরও কিন্তু
এগিয়ে আসতে হবে। পাশাপাশি একটি জিনিস লাগবে, সেটা হলো সরকারের সদিচ্ছা। অনেক প্রতিবন্ধকতা আছে এই শিল্প চালাতে গিয়ে, সেই জায়গাগুলোকেও কিন্তু সরকারের সদিচ্ছার মাধ্যমে একটা সুফল আনতে হবে। বিল্ডিং আ সাস্টেইনেবল লেদার সেক্টর ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়নের অর্থায়ন ও সলিডার সুইসের তত্ত্বাবধানে আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সবুজের অভিযান ফাউন্ডেশন এবং ওশি ফাউন্ডেশন। আফরোজা হাসি, চ্যানেল আই। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গাজায় ইসরায়েলি হামলায় আরও 53 ফিলিস্তিনি নিহত, বন্দীদের নিরাপদ প্রত্যাবর্তন নয় গাজা যুদ্ধের মূল লক্ষ্য, শত্রুদের উপর বিজয় মন্তব্য নেতানিয়াহুর। বিরতির পর আবার আমন্ত্রণ। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শেখ হাসিনা শাসনামলে নাটোরের মানুষ সহ বাংলাদেশের মানুষ চিকিৎসা সেবা পায়নি। বিএনপি ক্ষমতায় গেলে এদেশের গরিব মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবে। নাটোরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় আরও ছিলেন নাটোর আদালতের পিপি ও আইনজীবী সমিতি সভাপতি রুহুল আমিন তালুকদার টগর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও বিএনপি নেতারা। বিএনপি ধানের শীষ নিয়ে নির্বাচন করবে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শীষকে আপনারা বিপুল ভোটে জয়লাভ করাবেন ইনশাআল্লাহ। বিএনপি আগামী দিনে এদেশের গরিব দুঃখী মানুষের স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা দেবে বলে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে আশ্বস্ত করছি। বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের কার্যক্রমে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের নেতিবাচক ধারণার পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। রাজারবাগে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দ মেলায় তিনি একথা বলেন। পরবর্তীতে পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাককে নারীর উন্নয়নে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের পণ্য নিয়ে কাজ করার আহ্বান জানান উপদেষ্টা। অনুষ্ঠানের প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সহ অন্যরা বক্তব্য রাখেন। দক্ষ একটা প্রজন্ম আমাদের ইনশাল্লাহ আছে, এটা আমরা দেখছি। আরো কয়েকজন আসছে, আশিক চৌধুরী এবং আরো অনেকে বাড়ি থেকে চলে আসতেছেন। আমরা তাদেরকে চাই যে তারা আমাদের দেশের জন্য অবদান রাখুক এবং তারা রাখবে, এই বিশ্বাস আমি করি। আওয়ামী লীগের বিচার ও রাষ্ট্র সংস্কারের আগে কোনো নির্বাচন হতে দেয়া হবে না বলে সমাবেশে ঘোষণা দেন এনসিপির নেতারা। একই সাথে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিটি পাড়া মহল্লায় ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরির আহ্বান জানান। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেইটে এনসিপি ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে এই আহ্বান জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামাত সহ সব ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলকে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে যাব, প্রতিটি দরজায় দরজায় গিয়ে এনসিপির বার্তা পৌঁছে দিব। বন্ধুগণ, আপনারা প্রস্তুত হন। জেলায় জেলায়, ইউনিয়নে ইউনিয়নে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা আসছি এবং দ্রুত সময়ের মধ্যেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আপনারা ফ্যাসিবাদ বিরোধী মঞ্চ তৈরি করুন। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আমরা জনতার আদালত তৈরি করব। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 53 ফিলিস্তিনি নিহত হয়েছে। শুক্রবার ভোরেও হতাহত হয়েছে বেশ কয়েকজন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলি বন্দীদের নিরাপদে প্রত্যাবর্তন নয়, গাজা যুদ্ধের মূল লক্ষ্য শত্রুদের উপর বিজয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে 52,418 ফিলিস্তিনি নিহত হয়েছে। তবে বেসরকারি হিসাবে এই সংখ্যা অনেক বেশি। এবারে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। জমকালো আয়োজনে শুরু হলো সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি, সিসিটি এর ট্রফি উন্মোচন।
জনপ্রিয় তারকাদের উপস্থিতিতে এই আয়োজনের উদ্বোধন করা হয়। 5ই মে বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এবারের আসর। টুর্নামেন্টের ফাইনাল সহ ম্যাচ হবে 7টি, যেখানে অংশ নেবেন দেশের মিডিয়া সেলিব্রিটিরা। স্বাস্থ্যকর জীবনধারা এবং মানুষের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধির উদ্দেশ্যেই উদ্যোগ বলে জানান আয়োজকরা। এবারে নিটল টাটা বিশেষ সংবাদ। ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুষ্টি মেলা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সেহান সরকার। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান ও জেলা খাদ্য নিরাপত্তা কর্মকর্তা সাগর মল্লিক। মেলায় পুষ্টি বিষয়ক স্টল, কৃষি তথ্য প্রদর্শনী, ভিটামিন ও খনিজ সম্পর্কিত তথ্য, বসতবাড়ির বাগান, মডেল সহ মোট 10টি স্টলের মাধ্যমে দর্শনার্থীদের পুষ্টিকর খাবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়। এবারে কৃষি সংবাদ। জৈব সার উৎপাদন করে সাড়া ফেলেছেন মৌলভীবাজারের এক নারী উদ্যোক্তা। প্রাকৃতিক উপকরণ ব্যবহারের মাধ্যমে জৈব সার উৎপাদন করে পরিবারের সচ্ছলতা এনেছেন তিনি। পাশাপাশি এই সার এলাকার কৃষকের চাহিদাও পূরণ করছে। মৌলভীবাজার থেকে এম এ সালামের তথ্য, ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলি গ্রামের সালেহা বেগম কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেন জৈব সার উৎপাদন। 2 বছরের মধ্যেই ট্রাইকো কম্পোস্ট ও ডার্মি কম্পোস্ট উৎপাদনের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। জৈব সার কি জিনিস আমরা তো চিনছি না, পরে তো আমরা সারেনিয়া ট্রেনিং দেওয়াইছেন, দেওয়ার পরে আমরা জৈব সার কি জিনিস আমরা শিখছি। শিখার পরে আমরা গোবর সবজির বাধা দিয়া খেয়ে খাইয়া রয়েছে, জৈব সার হয়েছে। হওয়ার পরে যে আমরা 20 জন আসলাম, 20 জনে আমরা এখানে হয়েছি। হওয়ার পরে এর সাথে আমরা বানানি আরম্ভ করছি, সার বানানি। গোবর, মাছ তরকারির বাদা, শাকসবজির বাদা, কলা গাছ ফেনা, ওগুলা গর্ত দিয়া ফুসাইয়া বাদে রিঙ্গ দিই, খেসুয়া খাইয়া সার হয়। সার উৎপাদন করিয়া যা কি সার বা করিয়া তাও বেশিয়া নিজের হাত খরচ চালাইয়া, এক্সট্রা বাচ্চাদের লেখাপড়ার খরচ আছে তারারও খরচ দিয়ার। আমরা লাল সার, খালা সার আগে ব্যবহার করতাম, এখন আমরা এটা ব্যবহার করি না, আমরা নিজে তৈরি করি এখন জৈব সার। আমরা জৈব সার ব্যবহার করিয়া দেখি ফসলও ভালো, খাইতেও ভালো, স্বাদ লাগে, মজাও লাগে। কৃষি বিভাগের সহযোগিতায় অনেকেই এই জৈব সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন। কিছু সারের লাভ হলো এটা পরিবেশ বান্ধব, আর কিছু সার যদি আমরা ব্যবহার করি তাহলে রাসায়নিক সারের যে ব্যবহারটা সেটা আমাদের কমে আসবে। প্রতিটি ফ্যামিলি থেকে প্রায় 1 বছরে 1 টনের অধিক কিছু সার উৎপাদন হয়ে থাকে। এর মাধ্যমে এই কিছু সারটা ওই কৃষক ভাইরা যারা আছেন তারা নিজেদের জমিতে ব্যবহার করেন, আর অতিরিক্ত যে কিছু সার বা জৈব সারটা থাকে তারা এটা অন্যান্য কৃষকের কাছে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। জৈব সার উৎপাদন গ্রামীণ নারীদের আর্থিক সচ্ছলতার পথ খুলে দিয়েছে বলছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে শুরু করেছে গাজীপুরের ঐতিহ্যবাহী মাটির তৈরি ঘর। কনকনে শীতে ঘরের ভেতর উষ্ণ পরিবেশ আর গরমকালে স্বাভাবিক তাপমাত্রা বিরাজ করায় মাটির ঘরগুলো ছিল আরামের। তবে কালের বিবর্তনে মাটির ঘরের অস্তিত্ব বিলীনের পথে মাটির বদলে গড়ে উঠছে ইট পাথরে নির্মিত দালান। গাজীপুর থেকে মাসুদ পারভেজের ভিডিও চিত্রে আফরুজা হাসির রিপোর্ট। উপকরণ সহজলভ্যতা আর কম খরচের কারণে মাটির ঘর নির্মাণে আগ্রহী ছিল মানুষ। এঁটেল বা আঠালো মাটি দিয়ে নির্মিত 12 থেকে 15 ফুট উঁচু দেয়ালের ওপর বসানো হতো কাঠ বা বাঁশের সিলিং। তার উপর দেওয়া হতো খড় অথবা টিনের ছাউনি। শুধু একতলাই নয়, মাটি দিয়ে তৈরি করা হতো দোতলা বাড়িও। একসময় গাজীপুরের কালিয়াকৈর, কালীগঞ্জ, কাপাসিয়া, শ্রীপুর ও সদর উপজেলার বিভিন্ন অঞ্চলে দেখা যেত মাটির ঘর। শীতের দিনে ঘরটা থাকে গরম, আর গরমের দিনে থাকে ঠান্ডা। যারা নতুন বাড়ি তৈরি করে তাদের মাটির ঘর তৈরি করে না তেমন একটা, যার কারণে আমাদের গাজীপুরে তেমন মাটির ঘর আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। মাটির ঘর বানানোর অনেক খরচ পড়ে,
কারিগর নাই, তারপর লেপতে ধুইতে পুষতে মানুষের কষ্ট হয়, মাটি পাওয়া যায় না। শীত কিংবা গরম সব মৌসুমেই আরামদায়ক এই মাটির ঘর সময়ের পরিক্রমায় এখন বিলুপ্ত প্রায়। মাটির ঘর যদি আমরা আবার সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের এই যে তাপ দাহ বা এই যে হিটওয়েভ এটা থেকে আমরা রক্ষা পাইতাম। গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে গরিবের এসি খ্যাত মাটির ঘর সংরক্ষণের তাগিদ সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বৈশ্বিক পণ্যবাজার আগামী 2 বছর নিম্নমুখী থাকতে পারে, এমনকি 2026 সালের মধ্যে পণ্যের দাম গত 6 বছরের চেয়ে নিচে নেমে আসবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের প্রকাশিত কমোডিটি মার্কেটস আউটলুক প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে বৈশ্বিক পণ্যবাজারে গড় দাম প্রায় 12% কমতে পারে। 2026 সালে আরও 5% কমার সম্ভাবনা রয়েছে। এ হারে দাম কমতে থাকলে তা মূল্যস্ফীতি সমন্বয়ের পর দেখা যাবে দাম 2015 থেকে 2019 সালের গড় স্তরের চেয়েও নিচে নেমে গেছে। বিশ্বব্যাংক জানিয়েছে, বৈশ্বিক অর্থনীতির দুর্বলতার কারণে জ্বালানি ও কাঁচামালের চাহিদা কমে যাচ্ছে। এর বিপরীতে জ্বালানি তেল সহ বিভিন্ন পণ্যের সরবরাহ তুলনামূলক বেশি থাকায় বাজারে দাম কমার পরিস্থিতি তৈরি হয়েছে। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। পাকিস্তান সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। শারজার মাঠে 17 ও 19 মে 2 ম্যাচ। বিরতির পর আবারও আমন্ত্রণ। পূবালী ব্যাংকের সহযোগিতায় নতুন প্রজন্মের বিজ্ঞান মনস্ক চেতনাকে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে নটরডেম বার্ষিক বিজ্ঞান মেলা 2024 ও 34তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। কলেজের অধ্যক্ষ ফাদার হেমন্ত পিউস রোজারিও, পিএসসি সভাপতিত্বে আরও ছিলেন পূবালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনেওয়াজ খান ও প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুল হক শরীফ এবং নটরডেম বিজ্ঞান ক্লাবের মডারেটর ভিনসেন্ট তিতাস রোজারিও। এ সময় স্কুল প্রাঙ্গণে পূবালী ব্যাংকের বুথ উদ্বোধন করা হয়। গুচ্ছ পদ্ধতিতে 19টি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা শুরু হয়েছে সারা দেশে। এর অংশ হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সিরাজগঞ্জে শাহজাদপুরে ভর্তি পরীক্ষা হয়েছে। শুক্রবার দ্বিতীয় দিন বি ইউনিট মানবিক অনুষদের ভর্তি পরীক্ষায় শাহজাদপুর শহরের শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 1887 জন পরীক্ষার্থী অংশ নেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পরীক্ষার্থী এবং অভিভাবকদের শাহজাদপুরের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্বাগত জানানো হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় অন্যতম ভূমিকা পালনকারী শিক্ষাবিদ প্রফেসর নাসিমউদ্দিন মালিথা পরিষদের তথ্য কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের নানা রকম তথ্য দিয়ে সহযোগিতা করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস.এম. হাসান তালুকদার। ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের 38 নম্বর ওয়ার্ডে কর্মী সভা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে নেতাকর্মীদের গতিশীল করতে এই কর্মী সভা আয়োজনের কথা জানিয়েছেন আয়োজকরা। ওয়ারিতে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি শামীম মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবুল বাশার। খড়িয়ে খড়িয়ে চলছে চাঁদপুর জেলার ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো। কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা ও ঔষধ পাচ্ছেন না কেন্দ্রে আসা নিম্ন আয়ের মানুষ। এতে ক্ষোভ নিয়ে বাড়ি ফিরছেন অনেকে। সংকট দূর করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। 2-1 মাসের মধ্যেই অবস্থার উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মোর্শেদ আলমের তথ্য ভিডিও চিত্রে নাজিব বেগের রিপোর্ট। চাঁদপুরে 82টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থাকলেও একটিতেও নেই মেডিকেল অফিসার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং পরিবার কল্যাণ পরিদর্শিকার অর্ধেকের বেশি পদ শূন্য। যারা আছেন নিজ কর্মস্থলে দায়িত্ব পালনের পাশাপাশি একাধিক শূন্য পদের বিপরীতে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে।
ফলে কয়েকটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সপ্তাহে 3 অথবা অধিক সময় বন্ধ থাকছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে প্রান্তিক রোগীদের। সবসময় থাকে না ডাক্তার, কিন্তু সাধারণ জনভোগান্তি হয়। মাইয়াটা সিজারের রোগী, বাচ্চার ঠান্ডা, যাই একটা ওষুধ হয় না, বাচ্চাটা লইয়া ঘুরিয়ে ওষুধ কিছু পাইছি, কিছু রোগের পাই না আর কি। ওনাকে যে কর্মচারী আছে যারা চাকরি করে ওনারা আগে গেল, হেরা আগে মেন ডাক্তার যে হের কোনো খবর নেই। পর্যাপ্ত জনবল ও ওষুধ না থাকায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান কেন্দ্রের দায়িত্বে থাকা পরিবার কল্যাণ পরিদর্শিকারা। 8 জন জনবল থাকার কথা, সেখানে মাত্র আমরা ডুবি একজন আর একজন আয়া, এই দুইজন দিয়ে আমার পুরোটা অফিস চালাতে হইতেছে। যতগুলা সেবা আছে সবগুলা আমি ক্লিনিকের যেগুলো সেগুলো আমি একা দিচ্ছি, তারপরে এসএসসিএমও যে সেবাগুলো দিত সেগুলো আমি দিচ্ছি। সবগুলা সেবা একা একজনের পক্ষে দেওয়াটা আসলেই কঠিন। আগামী 2-1 মাসের মধ্যেই অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। একজন 2-3টা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করার কারণে সে তার মূল সেবা কেন্দ্রে সার্বক্ষণিক অবস্থান করে সেবা দিতে পারতেছে না। প্লাস ওষুধের স্বল্পতা, কন্ট্রাসেপটিভসের স্বল্পতা, রেজিস্টার নাই, ফলে আমরা আমাদের কার্যক্রম চালাতে খুবই হিমশিম খাচ্ছি। প্রান্তিক জনগণের মৌলিক অধিকার স্বাস্থ্যসেবা নিশ্চিতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে সরকার, এমনটাই দাবি সবার। নাজিব বেগ, চ্যানেল আই। দেশে নবায়নযোগ্য শক্তির ভবিষ্যৎ গড়তে নীতিমালা সংস্কারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন হয়েছে। দেশকে শতভাগ নবায়নযোগ্য শক্তির দিকে দ্রুত এগিয়ে নিতে এই আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের দ্রুত অনুমোদনের জন্য একক সেবা কেন্দ্র সহ প্রযুক্তির আমদানি শুল্ক কমানোর দাবি জানান। স্থাপন অন্যচিত্রের নেতৃত্বে কোস্টাল লাইভলিহুড অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় মানববন্ধনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এবারে খেলার খবর। চলতি মাসে পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আরেকটি 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। 2 বোর্ডের আলোচনার পর সে সিরিজের চূড়ান্ত সূচিও প্রকাশ করেছে ইউএই ক্রিকেট বোর্ড। 17 মে রাত 8টায় প্রথম টি-20 ম্যাচ এবং 19 মে একই সময়ে দ্বিতীয় ও শেষ টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ ও স্বাগতিক ইউএই। সিরিজের 2টি ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের ঐতিহাসিক ভেন্যু শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। 25 মে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের 5 ম্যাচের টি-20 সিরিজ। 3টি একদিনের ম্যাচ ও 2টি 4 দিনের ম্যাচ খেলতে ঢাকায় আসছে সাউথ আফ্রিকা ইমার্জিং টিম। একদিনের ম্যাচগুলো হবে রাজশাহীতে, প্রথম 4 দিনের ম্যাচটি হবে চট্টগ্রামে এবং শেষ 4 দিনের ম্যাচ মিরপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 12, 14 ও 16 মে হবে 3টি ওয়ানডে ম্যাচ এবং 20 ও 27 মে শুরু হবে 4 দিনের ম্যাচটি। যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ অধিনায়ক আকবর আলীকে অধিনায়ক করে বাংলাদেশ ইমার্জিং টিম ঘোষণা করেছে বিসিবি। এছাড়াও দলে ওপেনার জিসান আলম, মিডল অর্ডার ব্যাটসম্যান আরিফুল ইসলাম, পেসার রিপন মণ্ডল ও মারুফ মৃধা এবং স্পিনার রাকিবুল হাসানের মতো পরিচিত ক্রিকেটাররা আছেন বাংলাদেশের ইমার্জিং দলে। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টেকসই সংস্কারের সংসদ প্রয়োজন, আবারও বললেন তারেক রহমান। সংস্কার আওয়ামী লীগের বিচার ও নির্বাচনের অন্তরায় নয়, এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীতে মন্তব্য। বিচার ও সংস্কারের আগে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে এনসিপি সমাবেশে ঘোষণা। যদি কিন্তু অথবা ছাড়াই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি। 2 পুত্রবধূ সহ সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের জন্য প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজা। দিনাজপুর সীমান্তে 2 কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ। প্রতিবাদে 2 ভারতীয়কে আটক করে বিজেপির হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। বাংলাদেশ থেকে 15,000-এর বেশি হজযাত্রী সৌদি আরবে, এখনো ভিসা জটিলতায় সরকারি ব্যবস্থাপনার অনেকে। এবং পাদুকার ভৈরব ব্র্যান্ড তৈরিতে সরকারি পৃষ্ঠপোষকতা, নীতি সহায়তার তাগিদ, প্রশিক্ষণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনায় গুরুত্ব আরোপ।
এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।